নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। চতুর্বিংশ পরিচ্ছেদ, উজান স্রোত। কুহু বজ্রকে রণসাজ পরাইয়া দিল। বুকে পিঠে লোহার সাঁজোয়া, মাথায় লোহার শিরস্ত্রাণ, কটিতে তরবারি। পরাইতে পরাইতে কুহুর দুই চক্ষু জলে ভাসিয়া যাইতে লাগিল। এতদিনে পাপিষ্ঠা কুহু ভালোবাসিয়াছে। শুধু দেহের আসক্তি নয়, এই সরল স্বল্পবাক অনাগরিক মানুষটি তাহার হৃদয়ে জয় করিয়া লইয়াছে। বাষ্পোচ্ছ্বসিত কণ্ঠে কুহু বলিল, চলো পালিয়ে যাই, কাজ নেই যুদ্ধে। বজ্র বলিল, আর হয় না, শত্রু আসছে, যুদ্ধ না দিয়ে পালাতে পারি না। কিন্তু লাভ কি? ওরা ৭,০০০, আমরা মাত্র ২০০ জন। তবু যুদ্ধ করতে হবে। যতক্ষণ একজন সৈনিক যুদ্ধ করতে প্রস্তুত থাকবে, ততক্ষণ আমাকে যুদ্ধ করতে হবে। তাছাড়া কোদণ্ড মিশ্র আছেন। এ আমার যুদ্ধ নয়, কোদণ্ড মিশ্রের যুদ্ধ। তিনি যতক্ষণ আজ্ঞা না দিচ্ছেন, ততক্ষণ লড়তে হবে। বজ্র তোরণের দিকে চলিল। তোরণদ্বার বন্ধ। তাহার ছায়াতলে ৫০ জন যোদ্ধা প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিল, কিন্তু তাহাদের মুখে চোখে যুদ্ধের উদ্দীপনা ছিল না। বজ্রের সসহ্য মূর্তি দেখিয়া তাহারা হর্ষধ্বনি করিয়া উঠিল। একজন অধিনায়ক সম্মুখে আসিয়া সসম্ভ্রমে প্রশ্ন করিল, জয়নাগ আক্রমণ করতে আসছে, একথা কি সত্য? বজ্র বলিল, সত্য। তোমরা তোরণদ্বার বন্ধ রাখো, কিন্তু এমনভাবে বন্ধ রাখো যাতে সহজে খোলা যায়। যে আজ্ঞা। বজ্র তখন প্রাকারের উপর উঠিল। আকৃষ্ট ধনুর ন্যায় অর্ধচক্রাকৃতি প্রাকার। তাহার উপর ১৫০ সৈন্য যথেষ্ট নয়। তথাপি তাহারা প্রসারিত হইয়া সতর্কভাবে অবস্থান করিতেছে। শত্রু বিনা বাধায় প্রাকার উত্তীর্ণ হইতে পারিবে না। বজ্র সমস্ত পরিদর্শন করিয়া বুঝিল, ইহার অধিক আত্মরক্ষার ব্যবস্থা সম্ভব নয়। কিন্তু একটা দিক এখনো অরক্ষিত আছে। রাজপুরীর পশ্চাতে স্নানঘাট অরক্ষিত। শত্রু সেই দিক দিয়া প্রবেশ করিবার চেষ্টা করিতে পারে। যদিও এ আশঙ্কা অমূলক। জয়নাগ এত অল্প সময়ের মধ্যে যথেষ্ট নৌকা সংগ্রহ করিতে পারে নাই, তবু সাবধান থাকা ভালো। বজ্র ১০ জন সৈনিককে ঘাট রক্ষার জন্য পাঠাইয়া দিল। যদি ওদিক দিয়ে আক্রমণ আসে, তাহারা গতিরোধ করিতে পারিবে, অন্তত সংবাদ দিতে পারিবে। তারপর সূর্যাস্ত হইতে যখন আর ২ দণ্ড বাকি আছে, তখন দূরে রাজপথের অন্য প্রান্তে জয়নাগের সৈন্যদল দেখা দিল। অগ্রে ২ অশ্বপৃষ্ঠে জয়নাগ ও কোকবর্মা, পিছনে ঘন সন্নিবিষ্ট সৈন্য সম্বাদ। যেন জঙ্গল ভাঙিয়া বন্যার স্রোত আসিতেছে। তাহাদের সঙ্গে ভেরি তুরি নাই, কিন্তু বিপুল জনপ্রবাহের সঞ্চরণ শব্দ অবরুদ্ধ গর্জনের মতো শোনা যাইতেছে। বজ্র তরুণ শীর্ষে প্রাকারের উপর দাঁড়াইয়াছিল। এই দৃশ্য দেখিয়া তাহার বক্ষে হর্ষোন্মাদনা নৃত্য করিয়া উঠিল। এই দৃশ্য যেন তাহার চিরপরিচিত। অস্তন্মুখ সূর্যের ছটায়
সৈন্যদের পদধৃত ধূলা গৈরিক বর্ণ ধারণ করিয়া বিপুল বাহিনীর ঊর্ধ্বে কুণ্ডলিত হইতেছে। তাহার ভিতর দিয়া অস্ত্রের ঝকমকি, বহুবর্ণ কেতন পতাকার আন্দোলন। বজ্র নিজের সমাসন্ন বিপদ ভুলিয়া গেল, ইহারা যে শত্রু তাহা ভুলিয়া গেল। তাহার কর্ণ মধ্যে রক্তের দ্রুত প্রবাহ ঝাঁঝর ঝল্লরির মতো রণিত হইতে লাগিল। তীব্রজ্জ্বল চক্ষে স্ফুরিত নাসাপুটে সে দাঁড়াইয়া দেখিতে লাগিল। তোরণ হইতে অনুমান ৩০০ হস্ত দূরে আসিয়া জয়নাগ অশ্ব স্থগিত করিলেন। দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া সৈন্যদের ইঙ্গিত করিলেন। তাহারা দাঁড়াইল। জয়নাগ কৌকবর্মার সহিত কথা বলিতে লাগিলেন। উভয়ের দৃষ্টি দুর্গের উপর। কথা কহিতে কহিতে সৈন্যদের পিছনে রাখিয়া দুই আরোহী সম্মুখে অগ্রসর হইলেন। বজ্র তরুণ শীর্ষ হইতে দেখিতেছিল। অশ্বারূঢ় ব্যক্তিদ্বয় কি কথা কহিতেছে সে শুনিতে পাইল না, কিন্তু কৌকবর্মাকে চিনিতে পারিল। অন্য ব্যক্তি নিঃসন্দেহে জয়নাগ। বজ্রের চোখের দৃষ্টি কঠিন হইয়া উঠিল। তরুণ শীর্ষের যোদ্ধারা ধনুতে তীর যোজনা করিয়া অপেক্ষা করিতেছিল। এখনো শত্রু বহু দূরে, তীর নিক্ষেপ করা তীরের অপব্যয় মাত্র। সকলে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করিতেছে। বজ্র একজন নায়ককে কাছে ডাকিল। অশ্বারূঢ় ব্যক্তিদের নির্দেশ করিয়া প্রশ্ন করিল, ওরা এখান থেকে কত দূরে বলতে পারো? নায়ক বিচার করিয়া বলিল, ২৫০ হাতের কম হবে না। বজ্র বলিল, ভালো, আমাকে একটা ধনু দাও। নায়ক বিস্মিত চক্ষু তুলিয়া বলিল, এত দূর থেকে? বজ্র বলিল, একটা ভালো ধনু দাও। অন্য যোদ্ধারা আসিয়া নিজ নিজ ধনু বজ্রকে দেখাইল। বজ্র একটা সাঙ্গ ধনু বাছিয়া লইল। ধনুর মুষ্টি লৌহের, দুই দিকে শৃঙ্গ, চতুর্হস্ত প্রমাণ ধনু, তাহাতে মৃগতন্তুর ছিলা। বজ্র ধনুর গুণ খুলিয়া আবার টান করিয়া গুণ পড়াইল। তারপর অতি যত্নে দুইটি দ্বাদশ মুষ্টি পরিমিত কঙ্কপত্রযুক্ত স্বর নির্বাচন করিয়া লইল। অশ্বারূঢ় দুইজন ইতিমধ্যে আরও কিছু নিকটে আসিয়াছে। তাহারা গভীরভাবে কোনো বিষয়ে আলোচনা করিতেছে, কিন্তু তাহারা এখনও ২০০ হস্তের অধিক দূরে আছে। দুর্গ হইতে তীর নিক্ষেপ করিলে তাহাদের নিকট পৌঁছিতে পারে, কিন্তু বিশেষ অনিষ্ট করিতে পারিবে না। বিশেষত জয়নাগ ও কৌকবর্মা উভয়ের দেহই লৌহ জালিকে আবৃত। তীর গায়ে পড়িলেও বিদ্ধ করিতে পারিবে না। ঠিক ২০০ হস্ত পর্যন্ত আসিয়া জয়নাগ অশ্ব সংযত করিলেন, যেন অবচেতন মন তাহাকে সতর্ক করিয়া দিল, ইহার অধিক নিকটে যাওয়া নিরাপদ নয়। দুই অশ্ব পাশাপাশি দাঁড়াইল। দুই আরোহী প্রাসাদের দিকে চক্ষু তুলিলেন। বজ্র ইন্দ্রকোষের ছিদ্রমুখে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। সে ধনুতে স্বরসংযোগ করিল। পাশে দাঁড়াইয়া নায়ক অন্য তীরটি ধরিয়াছিল। মৃদু স্বরে বলিল, কিন্তু এখনো ২০০ হস্ত দূরে। বজ্র শুনিতে পাইল না। স্বরসন্ধান করিয়া ধীরে ধীরে গুণ আকর্ষণ করিল। কর্ণ পর্যন্ত গুণ আকর্ষণ করিয়া স্বর ছাড়িয়া দিল। টঙ্কার শব্দ হইল, যেন এক ঝাঁক ভ্রমর একসঙ্গে গুঞ্জন করিয়া উঠিল। কৌকবর্মা হাস্য করিতে করিতে কিছু বলিতেছিল। তাহার মুখের হাসি সহসা মিলাইয়া গেল। সে নিজের প্রতি দৃষ্টি ফিরাইয়া দেখিল, একটি তীরের পঙ্খ তাহার বক্ষ হইতে বাহির হইয়া আছে। বজ্রের তীর তাহার লৌহ জালিক ভেদ করিয়া বক্ষে প্রবেশ করিয়াছে, তাহা সে বুঝিতে পারিল না। তাহার কণ্ঠ হইতে একটা শুষ্ক হিক্কার ন্যায় শব্দ বাহির হইল। তারপর সে ঘোড়ার পিঠ হইতে টলিয়া পড়িয়া গেল। নরাধম কৌকবর্মা জানিতেও পারিল না
যে তাহার লালসা কলুষিত পঙ্কিল জীবনের অবসান হইয়াছে। জয়নাগ কিন্তু নিমেষ মধ্যে ব্যাপার বুঝিয়াছিলেন। তিনি নিজের ঘোড়ার মুখ ঘুরাইয়া পশ্চাৎ দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। বজ্র দ্বিতীয় স্বর লইয়া ধনুতে যোজনা করিয়াছিল, কিন্তু স্বরসন্ধান করিবার পূর্বেই জয়নাগ লক্ষ্যের বাহিরে চলিয়া গেলেন। তরুণ শিষ্যে যাহারা বজ্রের এই অদ্ভুত লক্ষ্যভেদ দেখিয়াছিল, তাহারা জয়ধ্বনি করিয়া উঠিল। সাধারণ ধানুকি ৮০ হস্ত পর্যন্ত তীর নিক্ষেপ করিতে পারে, মধ্যম ধানুকি ১৫০ হস্ত পর্যন্ত পারে, কিন্তু অসামান্য শক্তি না থাকিলে ২০০ হস্ত দূরস্থ শত্রুকে লৌহ জালিক ভেদ করিয়া বধ করা অসম্ভব। যোদ্ধৃগণের উৎসাহ শতগুণ বর্ধিত হইল। এমন ধনুর্ধরের পক্ষে যুদ্ধ করিয়া গৌরব আছে। বজ্রধনু প্রত্যর্পণ করিয়া তরুণ শিষ্য হইতে নামিয়া গেল। সে মনে বিশেষ কোন উল্লাস অনুভব করিল না, কেবল ভাবিল, রাজা হয়ে অন্তত একটা সৎকার্য করেছি। ওদিকে কৌকবর্মার তীরবিদ্ধ দেহ পথের উপর পড়িয়াছিল, তাহার ঘোড়াটা পলায়ন করিয়াছিল। শতহস্ত পশ্চাতে বিস্ময়াহত সেনাদলের সম্মুখে জয়নাগ নিজ অধীনস্থ সেনানীদের সঙ্গে পরামর্শ করিতেছিলেন। প্রাসাদের রক্ষীরা যত অল্প সংখ্যক হোক, তাহারা যুদ্ধ করিবে, স্বেচ্ছায় তোরণদ্বার খুলিয়া দিবে না। জয়নাগের সঙ্গে হস্তি নাই, দ্বার ভাঙিয়া ফেলিবার উপযোগী যন্ত্র নাই। এখন কি কর্তব্য? ক্রমে সূর্য চক্রবাল রেখা স্পর্শ করিল। রাত্রির আর বিলম্ব নাই। প্রাসাদের রক্ষী সৈন্যদের মুখেও উদ্বেগের ছায়া পড়িল। তাহারা নিম্নস্বরে নিজেদের মধ্যে জল্পনা করিতে লাগিল। রাত্রি হইলে প্রাসাদ রক্ষা করা কিরূপে সম্ভব হইবে? অন্ধকারে গা ঢাকিয়া শত্রু যদি ৫ দিক দিয়া প্রাকার উল্লঙ্ঘনের চেষ্টা করে, তবে তাহাদের নিবারণ করার উপায় কি? একবার তাহারা তোরণদ্বার খুলিয়া দিতে পারিলে আর রক্ষা নাই, পুরীর সকলকে মরিতে হইবে। বজ্রবদ্ধ তোরণদ্বারের সম্মুখে কুঞ্চিত ললাটে পাদচারণা করিতেছিল। এমন সময় বাহিরে দূরে বহুজনের কলকোলাহল উত্থিত হইল। কোলাহল ক্রমশ কাছে আসিতেছে। তরুণ শীর্ষ হইতে একজন যোদ্ধা ডাকিয়া বলিল, ওরা আক্রমণ করতে আসছে। নিচে হইতে একজন নায়ক প্রশ্ন করিল, কতজন? ৩-৪০০। একটা গো শকট ঠেলে নিয়ে আসছে, বোধহয় তরুণদ্বার ভাঙবার জন্য। বজ্র তরিতে প্রাকারে উঠিয়া একবার দেখিয়া আসিল। তারপর নিম্নদ্বারে রক্ষীদের বলিল, তোমরা প্রস্তুত থাকো, ধনুর্বাণ রাখো, তরবারি নাও, আমি যা আদেশ করব তাই করবে। আক্রমণকারীরা কাছে আসিতেছে। তাহারা লক্ষান্তরে আসিলে প্রাকার হইতে নিক্ষিপ্ত স্বর তাহাদের মধ্যে গিয়া পড়িতে লাগিল। তাহারা বাম হস্তে বর্ম তুলিয়া ধরিয়া স্বর নিবারণ করিতে লাগিল। ২-৪ জন হতাহত হইল, কিন্তু তাহাদের গতি রুদ্ধ হইল না। তোরণদ্বারের ভিতর হইতে ৫০ জন অশীধারী যোদ্ধা অপেক্ষা করিয়া রহিল। তারপর শত্রুদল গোশকট ঠেলিয়া সবেগে দ্বারের উপর আঘাত করিল। দ্বার অটুট রহিল বটে, কিন্তু বুঝিতে বিলম্ব হইল না যে বারংবার এইরূপ আঘাত পাইলে দ্বার ভাঙিয়া পড়িবে। দ্বিতীয়বার গোশকট দ্বারের উপর সবেগে প্রহত হইল। তারপর বাহির হইতে উচ্চ পুরুষ কণ্ঠস্বরে আসিল, শোনো সবাই, তোমরা পুরী রক্ষা করতে পারবে না। যদি দ্বার খুলে দাও, যোদ্ধারা সকলে মুক্তি পাবে। জয়নাগ সকলকে নিজ সেনা মধ্যে স্থান দেবেন, কিন্তু যদি বাধা দাও, বাতি দিতে কাউকে রাখব না। যদি ইষ্ট চাও, দ্বার খুলে দাও। কিছুক্ষণ দ্বারের উভয় পক্ষ নীরব, কোনো শব্দ নাই। তারপর বজ্র তরবারি নিষ্ক্রান্ত করিয়া বলিল, দ্বার খুলে দাও। বজ্রের পশ্চাতে যে ৫০ জন রক্ষী ছিল, তাহারা তাহার অভিপ্রায় বুঝিল।
সকলে তরবারি দৃঢ় মুষ্টিতে ধরিয়া দাঁড়াইল। দ্বার খুলিয়া গেল। এত শীঘ্র দ্বারোন্মোচনের জন্য শত্রু প্রস্তুত ছিল না। তাহারা ক্ষণকাল নিশ্চল হইয়া রহিল। এই অবকাশে বজ্র ও তাহার দল সিংহনাদ করিয়া তাহাদের উপর লাফাইয়া পড়িল। অতর্কিত আক্রমণে প্রথমেই শত্রু দলের অনেক সৈনিক কাটা পড়িল। তারপর প্রকৃত যুদ্ধ আরম্ভ হইল। বজ্রের পক্ষে 50, বিপক্ষে 300। কিন্তু বজ্র একা এমন মত্ত হস্তির মতো যুদ্ধ করিল যে কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিল না। তাহার সৈন্যগণও তাহার আদর্শে উদ্দীপ্ত হইয়া সিংহ বিক্রমে যুদ্ধ করিল। শত্রুপক্ষ যেন হতবুদ্ধি হইয়াই পলাইতে আরম্ভ করিল। প্রায় অর্ধদণ্ড যুদ্ধ হইবার পর জয়নাগের দল গোশকট ফেলিয়া মূল সৈন্য দলে ফিরিয়া গেল। বজ্রের রক্ষী দল বিজয়োল্লাসে শকট টানিয়া ভিতরে আনিল এবং আবার তরুণদ্বারে ইন্দ্রকিলক আঁটিয়া দিল। বজ্র সম্পূর্ণ অক্ষত দেহে ছিল। তাহার পক্ষের কয়েকজন যোদ্ধা অল্প বিস্তর আহত হইয়াছিল, কেহ মরে নাই। সকলে মহল্লাসে বজ্রকে ঘিরিয়া কলরব করিতে লাগিল। কিন্তু তাহাদের উল্লাস অধিকক্ষণ স্থায়ী হইল না। সূর্য অস্ত গিয়াছে, সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে। একজন প্রবীণ যোদ্ধা অগ্রে আসিয়া বজ্রকে সম্বোধন করিয়া বলিল, মহারাজ, আপনার মতো বীরের পাশে যুদ্ধ করতে করতে আমরা প্রত্যেকে প্রাণ দিতে পারি, কিন্তু প্রাণ দিয়ে লাভ কি? আপনাকে রক্ষা করতে পারব না। ওরা অসংখ্য, আমরা মাত্র 200। শেষ পর্যন্ত হার তো মানতেই হবে। বজ্র বলিল, তোমাদের ইচ্ছা কি? নায়ক বলিল, আমরা আপনার বেতন ভোগ। যতক্ষণ আদেশ করবেন ততক্ষণ যুদ্ধ করব, কিন্তু প্রাসাদ রক্ষা করা যাবে না। আমাদের প্রাণ তো যাবেই, আপনারও প্রাণ যাবে। তার চেয়ে আপনি যদি গোপনে প্রাসাদ ত্যাগ করেন, তখন আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না, আমরা যেমন ইচ্ছা করতে পারব। বজ্র একটু চিন্তা করিয়া বলিল, আমিও নিরর্থক নরহত্যা চাই না, কিন্তু কোদণ্ড মিশ্র আছেন, তাঁকে জিজ্ঞাসা করা প্রয়োজন। তুমি এসো আমার সঙ্গে। দুইজনে সভাগৃহের অভিমুখে চলিল। কুহু পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রাসাদের মধ্যে ছটফট করিয়া বেড়াইতেছিল। সে ছুটিয়া আসিয়া বজ্রের সঙ্গে চলিল। সভাগৃহ প্রায় অন্ধকার। কোদণ্ড মিশ্র বেদিকার উপর পূর্ববৎ শুইয়া আছেন। বহু ক্লান্ত বৃদ্ধ গভীর ঘুমাইয়া পড়িয়াছেন, কিন্তু এখন না জাগাইলে নয়। বজ্র তাহার কাছে গিয়া ডাকিল, আর্য, কোদণ্ড মিশ্র। কোদণ্ড মিশ্র উত্তর দিলেন না। বজ্র আবার ডাকিল, এবারও তিনি নীরব। তখন বজ্র তাহার অঙ্গ স্পর্শ করিয়া দেখিল, অঙ্গ হিমবৎ শীতল। কোদণ্ড মিশ্র আর জাগিবেন না। বজ্র কুহুর দিকে ফিরিয়া বলিল, কুহু, যাঁর জন্য যুদ্ধ তিনি নিজেই চলে গেছেন, সুতরাং আমাদের পালাতে আর বাধা নেই। সেনানায়ককে বলিল, তোমরা দুর্গের দ্বার খুলে দাও, যুদ্ধ শেষ হয়েছে। পঞ্চবিংশ পরিচ্ছেদ। স্রোতের ফুল। কুহু ও বজ্র যখন স্নানঘাটে আসিল, তখন দিনের চিতা নিভিয়া গিয়াছে। আকাশ হইতে যেন সেই চিতার ধূসর ভস্ম নদীর জলে ঝরিয়া পড়িতেছে। যে 10 জন যোদ্ধাকে বজ্র ঘাট রক্ষার জন্য পাঠাইয়াছিল, তাহারা তখনও ঘাটের স্থানে স্থানে দাঁড়াইয়া শত্রুর প্রতীক্ষা করিতেছিল। শত্রু কিন্তু আসে নাই।
হয়তো এদিক দিয়ে আক্রমণের কথা জয়নাগ চিন্তা করেন নাই, কিংবা নৌকা সংগ্রহ করিতে পারেন নাই। পরিপূর্ণ প্রস্তুতির পূর্বেই আক্রমণ করিতে হইয়াছে বলিয়া এই অবস্থা। বজ্র যোদ্ধাদের বিদায় দিল। তারপর দুইজনে ঘাটের কোণের দিকে গেল। স্তম্ভের ছায়াতলে ডিঙি বাঁধা আছে, দড়ি খুলিয়া উভয়ে আরোহণ করিল। কুহু বলিল, কিন্তু কোথায় যাব তা তো জানি না। বজ্র বলিল, আমি জানি, দাঁড় আমায় দাও। দাঁড়ের টানে ডিঙি স্রোতের মুখে পড়িল। তারপর স্রোতের টানে সঙ্গমের দিকে ভাসিয়া চলিল। বজ্র শিরস্ত্রাণ খুলিয়া জলে ফেলিয়া দিল। বুক হইতে সাঁজোয়া খুলিয়া নদীতে বিসর্জন দিল। তরবারিও সেই পথে গেল। সে গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচলাম। দুইজন ডিঙির দুই প্রান্তে বসিয়া আছে, অস্পষ্টভাবে পরস্পর দেখিতে পাইতেছে। কুহু জিজ্ঞাসা করিল, তোমার দুঃখ হচ্ছে না? বজ্র বলিল, না। তোমার হচ্ছে নাকি? কুহু বলিল, কি জানি, আমরা যে বেঁচে আছি এই আশ্চর্য মনে হচ্ছে। বজ্র বলিল, আমার আশ্চর্য মনে হচ্ছে, এতদিন নিজেকে চিনতে পারিনি, কিন্তু এবার পেরেছি। আমি শশাঙ্কদেবের পৌত্র, মানবদেবের পুত্রও বটে, কিন্তু আমার প্রকৃত পরিচয়, আমি মধুমথন। ডিঙি দুই নদীর সঙ্গমস্থলে আসিয়া পড়িল। কিছুক্ষণ জলের প্রবল কল্লোল ধ্বনি হইল। ডিঙি টলমল করিয়া দুলিতে লাগিল। তারপর ভাগীরথীর প্রবলতর স্রোতের মধ্যে গিয়া পড়িল। বজ্র তখন দুই হাতে বৈঠা লইয়া উজান টানিয়া চলিল। আকাশে তারা ফুটিয়াছে। অন্ধকারে চক্ষু অভ্যস্ত হইলে অল্প দেখা যায়। পশ্চিমের তীর নিকটে। ডিঙি আলোকহীন রাজপুরীর প্রাকার রেখা ছাড়াইয়া চলিল। গতি কিন্তু অতি মন্দ। দাঁড়ের জোরে যেমন দুই হাত আগে যাইতেছে, স্রোতের টানে তেমনি এক হাত পিছাইতেছে। কুহু জিজ্ঞাসা করিল, কোথায় যাচ্ছ? দাঁড় টানিতে টানিতে বজ্র বলিল, রাঙামাটির মঠে। সেখানে আমার একজন বন্ধু আছেন, হয়তো দেখা পাব। তারপর গ্রামে ফিরে যাব। অনেকক্ষণ কথা হইল না। অন্ধকারে কেবল ছপ ছপ দাঁড়ের শব্দ। সহসা কুহু বলিল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? বলিয়াই অন্ধকারে জিভ কাটিল। বজ্রের নিকট হইতে উত্তর আসিল না। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর বজ্র কথা বলিতে আরম্ভ করিল। কুহুর প্রশ্নের উত্তর দিল না। মৌরি তীরের ক্ষুদ্র গ্রামটির কথা, মায়ের কথা, গুঞ্জার কথা, চাতক ঠাকুরের কথা বলিতে লাগিল। যেন কাহাকেও শুনাইবার জন্য বলিতেছে না, আপন মনে বলিয়া চলিয়াছে। জলের কলধ্বনির মধ্যে কুহু কান পাতিয়া শুনিল। রাত্রি দ্বিপ্রহরে তাহারা রাঙামাটির মঠের ঘাটে পৌঁছিল। বিস্তৃত ঘাটের পাশে বিপুলকায় চৈত্য আকাশে মাথা তুলিয়া আছে। চিনিয়া লইতে কষ্ট হইল না। ঘাটে জনমানব নাই, সংঘ সুপ্ত। বজ্র ডিঙি ঘাটের পৈঠার উপর টানিয়া তুলিয়া রাখিল, যাহাতে স্রোতে ভাসিয়া না যায়। তারপর দুইজনে শুষ্ক সোপানের উপর পাশাপাশি বসিল। সংঘের কাহাকেও এখনো জাগানো চলিবে না। নিশা বসান পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। কুহু বলিল, মধুমথন? কি?
তুমি চলে যাবে, তারপর আমি কি করব? কোথায় যাব বলে দাও। স্নেহে ও করুণায় বজ্রের বুক ভরিয়া উঠিল। সে বাহু দিয়া কুহুর পৃষ্ঠ জড়াইয়া লইয়া বলিল, চলো কুহু, তুমি আমার সঙ্গে গ্রামে চলো। কুহু ধীরে ধীরে বলিল, না, আমি ভুল বলেছিলাম। তোমার সঙ্গে গ্রামে গেলে তোমার জীবনে অনেক দুঃখ ও অশান্তি আসবে, তাতে কাজ নেই। কিন্তু একদিন আমি যাব তোমার কাছে, যখন আমার আর যৌবন থাকবে না, তখন যাব। ততদিন আমাকে মনে থাকবে? বজ্র গার্হ স্বরে বলিল, থাকবে। আমি যাদের ভালোবাসি তাদের ভুলি না। কুহু নিঃশব্দে কাঁদিতে লাগিল, কিন্তু বজ্র তাহার অশ্রু দেখিতে পাইল না। ক্রমে দীর্ঘ রাত্রি শেষ হইয়া আসিল। গঙ্গার বুক ছোঁয়া ঠান্ডা বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। পূর্বাকাশে যেন একটু লালিমার স্বপ্ন। সঙ্ঘের ভিতর নিদ্রোত্থিত মানুষের ক্ষীণ সাড়া পাওয়া যাইতেছে। দুইজনে উঠিয়া দাঁড়াইল। বজ্র বলিল, কুহু, এবার তোমায় যেতে হবে। ডিঙি ভাসিয়ে একেবারে গঙ্গার আইর ঘাটে যেও, সেখানে কিছুদিন লুকিয়ে থেকো। তারপর অদৃষ্ট যেদিকে নিয়ে যায়। কুহু বলিল, সেই ভালো, আমার তো আর কেউ নেই যার কাছে যাব। বজ্রবাহু হইতে অঙ্গদ খুলিয়া কুহুকে দিল, বলিল, এটা রাখো, দেখলে আমাকে মনে পড়বে। কুহু অঙ্গদটি আঁচলে বাঁধিল। আলো ফুটিতেছে, দুজনে অনচ্ছভাবে পরস্পর মুখ দেখিতে পাইতেছে। কুহু জল ভরা চোখ তুলিয়া বলিল, শুধু অঙ্গদ দেখলে তোমাকে মনে পড়বে, না হলে পড়বে না। বজ্র কুহুকে দুই বাহু দিয়া বুকের কাছে তুলিয়া লইল। তাহার অধরে চক্ষে ললাটে চুম্বন করিয়া নামাইয়া দিল। কুহু কিছুক্ষণ বজ্রের বুকে মুখ রাখিয়া কাঁদিল। তারপর ডিঙিতে গিয়া উঠিল। ডিঙি স্রোতের মুখে ভাসিয়া গেল। মণিপদ্ম বজ্রকে ঘাটে বসিয়া থাকিতে দেখিয়া চমৎকৃত হইয়া গেল। আপনি ফিরে এসেছেন? মণিপদ্ম বজ্রের হাত ধরিয়া নিজ প্রকোষ্ঠে লইয়া গেল, তাহাকে আহার্য দিল। বজ্র বলিল, কান শোনায় টিকতে পারলাম না, পালিয়ে এলাম। মণিপদ্ম বিমনাভাবে বলিল, হ্যাঁ, আমরাও শুনেছি কি যেন গোলমাল হয়েছে। তারপর উৎফুল্ল নেত্রে চাহিয়া বলিল, আর্য শীলভদ্র কাল সমতট থেকে ফিরে এসেছেন, এবার আমরা নালন্দা যাব। কবে তা জানি না, আর্য শীলভদ্র জানেন। বজ্র তাড়াতাড়ি আহার শেষ করিয়া বলিল, ভাই, তাঁর সঙ্গে আমার একবার দেখা করিয়ে দাও, তাঁকে কিছু বলবার আছে। মণিপদ্ম বজ্রকে শীলভদ্রের নিকট লইয়া গেল। শীলভদ্র পূর্বের ন্যায় গন্ধকুটির কোণের প্রকোষ্ঠে অবস্থান করিতেছিলেন। বজ্র প্রণাম করিয়া তাহার সম্মুখে উপবিষ্ট হইলে শীলভদ্র তাহার মুখ ক্ষণেক অভিনিবেশ সহকারে নিরীক্ষণ করিলেন। তারপর বলিলেন, কর্ণ সুবর্ণের সংবাদ কিছু কিছু পেয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভুক্তভোগী। সব কথা বলো। বজ্র সকল কথা বলিল। শুনিয়া
শীলভদ্র দীর্ঘকাল নীরব রহিলেন। শেষে হাত নাড়িয়া যেন এ প্রসঙ্গ মন হইতে সরাইয়া দিয়া বলিলেন, বুদ্ধের ইচ্ছা, এখন কি করবে স্থির করেছ? বজ্র বলিল, আপনার কি উপদেশ? শীলভদ্র বলিলেন, আমি আগে যা বলেছিলাম এখনো তাই বলি। গ্রামে ফিরে যাও, আর তোমার নাম যে বজ্রদেব তা ভুলে যাও। বজ্র নীরবে চাহিয়া রইল। শীলভদ্র বলিলেন, কিন্তু পথ ঘাট এখন তোমার পক্ষে নিরাপদ নয়। রাজা হওয়ার পর তোমাকে সকলেই দেখেছে, সকলেই চিনতে পারবে। এ পথ দিয়ে ক্রমাগত সৈন্য যাতায়াত করছে, তারা সব জয়নাগের সৈন্য। একটু চিন্তা করিয়া বলিলেন, কিন্তু তুমি এক কাজ করতে পারো। কাল প্রভাতে আমি নালন্দা যাত্রা করব। আমার সঙ্গে কয়েকজন ভিক্ষু থাকবেন। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে ধরা পড়বার সম্ভাবনা কম। শীলভদ্রকে নিজের কাহিনী শুনাইতে শুনাইতে বজ্রের মন ক্লান্তি ও বিতৃষ্ণায় ভরিয়া উঠিয়াছিল। তাহার মনে হইল, আর কাজ নাই সংসারে ফিরিয়া গিয়া। এই মহাপুরুষের সঙ্গে জ্ঞানের মহাতীর্থে চলিয়া যাই, বুদ্ধের শরণ লই। তিনি আমাকে শান্তি দিবেন। মণিপদ্ম যে আনন্দের স্বাদ পাইয়াছে, আমিও সেই আনন্দের স্বাদ পাইব। কিন্তু সঙ্গে সঙ্গে তাহার মনে পড়িল নিজ গ্রামের কথা। চোখের উপর ভাসিয়া উঠিল চিরপ্রতীক্ষমানা মায়ের মুখ। অর্ধেক জীবন যাহার নিষ্ফল প্রতীক্ষায় কাটিয়াছে, বাকি অর্ধেক জীবনও তাহার তেমনি ভাবে কাটিবে। স্বামীহারা অভাগিনী পুত্রকেও ফিরিয়া পাইবে না। আর গুঞ্জা দিনের পর দিন নগ্রোদ বৃক্ষের তলে দাঁড়াইয়া তাহার পথ চাহিয়া থাকিবে। বজ্র মস্তক নত করিয়া বলিল, যে আজ্ঞা। আমি আপনার সঙ্গে যতদূর সম্ভব যাব, তারপর গ্রামের পথ ধরব। সেদিন বজ্র সংঘের একটি প্রকোষ্ঠে রহিল। সারাদিন সংঘের সম্মুখস্থ পথ দিয়া দলবদ্ধ সৈন্যগণের যাতায়াত। পদাতি গজ অশ্ব অধিকাংশই কর্ণ সুবর্ণের দিকে যাইতেছে। সমবেত পদধ্বনির গমগম শব্দ, হস্তির গলঘণ্টা, চিৎকার, কোলাহল। সংঘে কিন্তু কেহ প্রবেশ করিল না, কোনো উৎপাত করিল না। বজ্র নিজ প্রকোষ্ঠে বসিয়া এই সকল শব্দ শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, জয়নাগ প্রাসাদ অধিকার করিয়াছেন, নগর তাঁহার করায়ত্ত হইয়াছে। নগরের উপর অধিকার দৃঢ় করিবার জন্য তিনি আরও সৈন্য আনিতেছেন। হয়তো যুদ্ধ বাধিবে। যে সকল সেনাপতি দণ্ডভুক্তির সীমানা রক্ষা করিতেছে, তাহারা রাজধানী পতনের সংবাদ পাইয়া ফিরিয়া আসিবে। বজ্রের জল্পনা সর্বৈব মিথ্যা নয়, কিন্তু তাহার পক্ষে যাহা অনুমান করা সম্ভব নয়, এরূপ অনেক ঘটনাও ঘটিতেছিল। দণ্ডভুক্তি অবরোধকারী সেনাপতিদের নিকট রাজধানী পতনের সংবাদ পৌঁছিয়াছিল। তাহারা প্রথমে হতবুদ্ধি হইয়া রহিলেন। তারপর তাহাদের মধ্যে তুমুল বিতণ্ডা আরম্ভ হইল। কেহ বলিলেন, জয়নাগ যখন কর্ণ সুবর্ণে গিয়াছে, তখন দণ্ডভুক্তি আক্রমণ করিব। কেহ বলিলেন, কর্ণ সুবর্ণে ফিরিয়া গিয়া যুদ্ধ দিব। কেহ বলিলেন, রাজাই নাই, কাহার জন্য যুদ্ধ করিব? মতভেদ বাড়িয়াই চলিল। ইতিমধ্যে দণ্ডভুক্তিতে জয়নাগের যে সৈন্য ছিল, তাহারা তীব্র বেগে আক্রমণ করিল। একতাহীন হতোৎসাহ সেনাপতিগণ
নিজ নিজ সৈন্য লইয়া ছত্রভঙ্গ হইয়া পড়িলেন। কিন্তু তাহাদের ফিরিবার স্থান নাই। উচ্ছৃঙ্খল সৈন্যগণকে শাসন করিবার শক্তি নাই, তাহাদের বেতন দিবার সামর্থ্য নাই। সৈন্যগণ এরূপ অবস্থায় যাহা করে তাহাই করিল। ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া নিজের দেশ লুণ্ঠন করিয়া বেড়াইতে লাগিল। সমগ্র দেশে গ্রামে গ্রামে আগুন জ্বলিয়া উঠিল। চতুর জয়নাগ আগুন নিভাইবার চেষ্টা করিলেন না। ইহাতে তাহার ইষ্ট বই অনিষ্ট নাই। তিনি জানিতেন সৈন্যগণের এই উচ্ছৃঙ্খলতা একদিন শান্ত হইবে। এখন তাহাদের আশ্রয় নাই, একদিন তাহাদের আশ্রয়ের প্রয়োজন হইবে। তখন তাহারা নূতন রাজার পতাকা তলে আসিয়া আশ্রয় ভিক্ষা করিবে। নূতন রাজার রাজ্যের ভিত্তি দৃঢ় হইবে। ষড়বিংশ পরিচ্ছেদ, পুনর্মিলন। পরদিন প্রাতঃকালে যাত্রা আরম্ভ করিতে কিছু বিলম্ব হইল। শীলভদ্রের সঙ্গে সমতট হইতে 2টি চৈন ভিক্ষু আসিয়াছিলেন, তাঁহারাও নালন্দা যাইবেন। সর্বশুদ্ধ 10-12 জন যাত্রিক। মণিপদ্ম বজ্রকে চৈনিক বেশ পরাইয়া দিয়াছিল, যাহাতে তাহাকে সহজে কেহ চিনিতে না পারে। অঙ্গে চীনাংশুকের কষায়বর্ণ অঙ্গাবরণ জানু পর্যন্ত লম্বিত, মাথায় সুঁড় তোলা কানঢাকা শিরস্ত্রাণ। যাত্রা আরম্ভ হইল। অগ্রে অশীতিপর শীলভদ্র চৈন ভিক্ষুকে 2 পাশে লইয়া পদব্রজে চলিয়াছেন, তাহাদের পিছনে 1 সারি ভিক্ষু। মাঝে 4টি অশ্বতর দীর্ঘ পথের পাথেয় বহন করিয়া চলিয়াছে। চৈনিক শ্রমণদ্বয় বহু তালপত্রের পুঁথি সংগ্রহ করিয়া লইয়া যাইতেছেন, সেগুলি 2টি গর্ধপের পৃষ্ঠে বাহিত হইতেছে। জন্তুগুলির পশ্চাতে মণিপদ্ম ও বজ্র তাহাদের তাড়না করিয়া লইয়া যাইতেছে। সর্বশেষে 2 সারি ভিক্ষু। যাত্রীদল রাজপথ ধরিয়া উত্তর দিকে চলিল। পথে সৈন্যদলের চলাচল আরম্ভ হইয়া গিয়াছে। অধিকাংশ পদাতিক সৈন্য, মাঝে মাঝে যূথবদ্ধ হস্তি অশ্ব বা রথ যাইতেছে। সকলের গতি কর্ণসুবর্ণের দিকে। কদাচিৎ বার্তাবাহী একক অশ্বারোহী ঘোড়া ছুটাইয়া উত্তর মুখে যাইতেছে। তাহারা সকলে আপন আপন কর্মে ব্যগ্র নিবিষ্ট। পীতবাসধারী ভিক্ষুদের কেহ বিরক্ত করিল না। মণিপদ্ম হ্রস্বকণ্ঠে বজ্রের সহিত নানা কথা বলিতে বলিতে চলিয়াছে। তাহার মুখে চোখে আনন্দ খরিত হইতেছে। সে যেন তাহার জীবনের চূড়ান্ত অভিপ্সা লাভ করিয়াছে, আর কিছু তাহার কাম্য নাই। বজ্র চলিতে চলিতে নত মুখে শুনিতেছে, কিন্তু সব কথা শুনিতে পাইতেছে না। তাহার মন অতীত ও ভবিষ্যতের মাঝখানে দোল খাইতেছে। একদিকে বিম্বাধর, বটেশ্বর, কুহু, শিখরিণী, কোদণ্ড মিশ্র, অন্যদিকে মা, গুঞ্জা, চাতক ঠাকুর। এই দুইয়ের মাঝখানে যেন যুগান্তরের ব্যবধান। কতদিন হইল সে গ্রাম ছাড়িয়া আসিয়াছে? 1 মাস, 1 বৎসর, 10 বৎসর? মাস বৎসর দিয়া এই সময়ের পরিমাপ হয় না। যখন আসিয়াছিল তখন তার মন ছিল শিশুর মতো, আর এখন? সন্ধ্যার পূর্বে তাহারা বনের কিনারায় পৌঁছিল। পথের পশ্চিমে বন। এই বনের ভিতর দিয়া রত্তি ও মিত্তি তাহাকে পথ পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছিল। শীলভদ্র স্থির করিলেন এই স্থানেই রাত্রি যাপন করিবেন। বন দেখিয়া বজ্রের মন অস্থির হইয়াছিল। সে শীলভদ্রের কাছে গিয়া বলিল, এই বন পার হয়ে আমি এসেছিলাম। আমার গ্রাম বনের পরপারে। যদি অনুমতি করেন এখনই যাত্রা করি। শীলভদ্র জিজ্ঞাসা করিলেন, বন কত বড়? বজ্র হিসাব করিয়া বলিল, 1 দিনের পথ। শীলভদ্র বলিলেন, তবে আজ রাত্রিটা আমাদের সঙ্গে থাকো,
কাল সকালে যেও। ভাগীরথীর তীরে একটি বৃক্ষতলে রাত্রিবাসের ব্যবস্থা হইল। ক্রমে সূর্য অস্ত গেল। আকাশে কৃশাঙ্গী চন্দ্রকলা দেখা দিয়াই অস্তমিত হইল। পথে সৈন্যদলের যাতায়াত থামিয়া গিয়াছে। বজ্র অশান্ত মন লইয়া রাজপথের এক প্রান্তে বসিয়া বনের পানে চাহিয়া রহিল। রাত্রির অন্ধকার গাঢ় হইলে বজ্র লক্ষ্য করিল বনের গভীর অন্তর্দেশে বহু ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু দেখা যাইতেছে। সম্ভবত আলোক নয়, আগুন। অসংখ্য বৃক্ষকাণ্ডের অন্তরাল হইতে আলোকবিন্দু বলিয়া মনে হইতেছে। তারপর নিস্তব্ধ বাতাসে যেন অশ্বের হ্রেষ্যাধ্বনি ভাসিয়া আসিল। বজ্র অবহিত হইয়া শুনিল, আবার অশ্বের হ্রেষাদ শোনা গেল। বজ্র গিয়া শিলভদ্রকে বলিল। শিলভদ্র বৃক্ষতলে বদ্ধাসন প্রস্তর মূর্তির ন্যায় উপবিষ্ট ছিলেন। অদূরে ভিক্ষুগণ চুল্লি জ্বালিয়া রাত্রির জন্য রন্ধন করিতেছিলেন। চুল্লির চঞ্চল প্রভা তাঁহার অস্থিসার মুখের উপর সঞ্চরণ করিতেছিল। তিনি বজ্রের পানে চাহিয়া ধীরে ধীরে বলিলেন, বোধহয় একদল সৈন্য ওখানে লুকিয়ে আছে। কোন দলের সৈন্য বলা যায় না। জয়নাগের দলও হতে পারে, অপর পক্ষও হতে পারে। তা সে যে পক্ষই হোক, কাল তোমার বনের মধ্যে দিয়ে যাওয়া হবে না। তুমি আমাদের সঙ্গে যাবে। আরো উত্তরে বন শেষ হয়ে মাঠ আরম্ভ হয়েছে। সেই মাঠ বোধহয় পশ্চিমে মৌরী নদীর তীরে গিয়ে শেষ হয়েছে। তুমি মাঠ ধরে পশ্চিমে গেলে গ্রামে পৌঁছতে পারবে। রাত্রে বজ্র ভাগীরথীর সৈকতে শয়ন করিয়া জ্যোতিশ্চর্চিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনে বিস্ময়াবিষ্ট চিন্তার ক্রিয়া চলিতে লাগিল। আজ আমি মুক্ত আকাশের তলে শুইয়া আছি। কাল রাত্রে ছিলাম রক্তমৃত্তিকার সংঘারামে। তার আগের রাত্রে কোথায় ছিলাম? সঙ্ঘের ঘাটে কুহুর সঙ্গে। তার আগের রাত্রে কোদণ্ড মিশ্রের কুটিরে। তার আগে রাজপুরীতে। কি বিচিত্র সঙ্গতিহীন মানুষের জীবন। প্রাতে আবার যাত্রা আরম্ভ হইল। তীব্র সূর্য করজ্জ্বল প্রভাত। পথ যতই উত্তরে যাইতেছে ততই জনবিরল হইতেছে। বজ্র আসিবার সময় যেমন দেখিয়াছিল তেমনি দেখিতে দেখিতে চলিল। ভাগীরথীর বুকে ছোট ছোট ডিঙা ও ভরা ভাসিতেছে। দুই একটা বহিত্র পালের ভরে চলিয়াছে। নদীর উচ্চ পারে গাংশালিকের ঝাঁক কোটরের চারিপাশে কিচিমিচি করিতেছে। একটা সারস পাখি জলের কিনারায় নিঃসঙ্গ দাঁড়াইয়া আছে। বজ্র ভাবিল, এই কি সেই পাখিটা যাইবার সময় যাহাকে দেখিয়াছিলাম? পাখিটা কি সেই অবধি স্থির হইয়া দাঁড়াইয়া আছে? বেলা দ্বিপ্রহরে যাত্রীদল বনের উত্তর প্রান্তে পৌঁছিলেন। বনের কোল হইতে মাঠ আরম্ভ হইয়াছে। সীমাহীন শ্যামলতা, কাল বৈশাখীর অকাল বর্ষণ তৃণগুলিকে সঞ্জীবিত করিয়া রাখিয়াছে। বজ্র এই তৃণের বর্ণ দেখিয়া যেন চিনিতে পারিল, ইহা তাহার গ্রামের গোচারণ মাঠের তৃণ। এই প্রান্তরের পরপারে তাহার একান্ত আপনার বেতস গ্রাম। এই স্থানে সকলে মধ্যাহ্নের আহার সম্পন্ন করিলেন। তারপর বজ্র চৈনিক ছদ্মবেশ খুলিয়া নিজ বেশ পরিধান করিল। মণিপদ্মকে দৃঢ় আলিঙ্গন করিল। শিলভদ্রের পদস্পর্শ করিয়া প্রণাম করিল। শিলভদ্র তাহার স্কন্ধে হাত রাখিয়া স্নেহগম্ভীর স্বরে বলিলেন, বৎস,
সংসারে ফিরে যাও, এখনো তোমার অনেক কাজ বাকি আছে। সংসারকে ভয় করো না, তাকে জয় করো, আর মহাকারুণিকের করুণার জন্য হৃদয়ের দ্বার সর্বদা খুলে রেখো। কখন তার কৃপা আসবে কেউ জানে না। দেখো যেন এসে ফিরে না যায়। সূর্য পশ্চিমে ঢলিয়াছে, বজ্রের ক্লান্তি নাই। জনহীন প্রান্তর দিয়া যতই সে অগ্রসর হইয়া চলিয়াছে, ততই তাহার অধীরতা বাড়িতেছে। ওই বুঝি মাঠের সীমান্তে তাহার গ্রাম দেখা যায়? না, গ্রাম নয়, কয়েকটি বর্বর বৃক্ষ সারি দিয়া দিগন্ত রেখার ঊর্ধ্বে মাথা তুলিয়াছে। সূর্যের প্রখর শুভ্রতা ক্রমে পীতাভ হইয়া আসিতেছে, কিন্তু তাপের কিছুমাত্র হ্রাস নাই। বজ্রের সর্বাঙ্গে ঘাম ঝরিতেছে। বর্বর শ্রেণীর বিরল ছায়াতলে ক্ষণেক বিশ্রাম করিলে অঙ্গের ঘাম শুকাইত, কিন্তু বজ্র থামিতে পারিল না। গৃহের এত কাছে আসিয়া থামা যায় না। আরও ক্রোশেক পথ চলিবার পর বজ্র থমকিয়া দাঁড়াইল। সম্মুখে দৃষ্টি পড়িল, দিগন্তের কাছে সোনার সুতার মতো কি যেন ঝিকমিক করিতেছে। বজ্র নিস্পন্দ হইয়া চাহিয়া রহিল। ওই আমার মৌরী নদী এতক্ষণে দেখা দিয়াছে। বজ্র দৌড়িতে আরম্ভ করিল। কিছুক্ষণ দৌড়িয়া থামিল, চক্ষু হইতে ঘর্ম কলুষ মুছিয়া আবার দেখিল, হাঁ, মৌরী নদীই বটে, কিন্তু গ্রাম কোথায়? বজ্র নদীর রেখা অনুসরণ করিয়া উত্তর দিকে চক্ষু সঞ্চালন করিল। এক স্থানে উচ্চভূমি নদীর সুবর্ণ সূত্রকে অন্তরাল করিয়া রাখিয়াছে। ওই বেতস গ্রাম, কিন্তু গ্রামের মাথার উপর আকাশেই যেন একটা কালো মেঘ স্থির হইয়া আছে। মেঘ না ধূম? বজ্র আবার ছুটিয়া চলিল। মৌরী নদীর তীরে বেতস গ্রাম, কিন্তু গ্রাম আর চেনা যায় না। কুটিরগুলি একটিও নাই। তাহাদের স্থানে এক স্তূপ করিয়া ভস্ম পড়িয়া আছে। ভস্মস্তূপ হইতে এখনো মৃদু ধূম উত্থিত হইতেছে। জীবন্ত মানুষ নাই। এখানে ওখানে কয়েকটা মৃতদেহ পড়িয়া আছে। কাল প্রাতে হঠাৎ একদল সৈন্য আসিয়াছিল, সংখ্যায় প্রায় 1000। পূর্বেই ইহারা অগ্নিবর্মার সৈন্য ছিল, এখন যূথভ্রষ্ট নায়কহীনভাবে লুটপাট করিয়া বেড়াইতেছে। গ্রামের লোক তাহাদের আসিতে দেখিয়া অধিকাংশই পলায়ন করিয়াছিল। সৈন্যগণ প্রায় নির্বিবাদে গ্রামের সঞ্চিত শস্যাদি লুট করিতে আরম্ভ করিয়াছিল, তারপর কুটিরগুলিতে আগুন দিয়া চলিয়া গিয়াছিল। আজ অপরাহ্নে ভস্মীভূত গ্রামের প্রান্তে দাঁড়াইয়া বজ্র ক্ষণকালের জন্য পাষাণে পরিণত হইয়া গিয়াছিল। হে কি, এই তাহার বেতস গ্রাম! কেমন করিয়া এমন হইল? গ্রামের লোক সব কোথায়? মা কোথায়? গুঞ্জা কোথায়? উন্মাদের মতন বজ্র ভস্মচক্রের মধ্যে ছুটিয়া বেড়াইল আর মা মা বলিয়া চিৎকার করিল, কিন্তু কেহ উত্তর দিল না। মৃতদেহগুলা সব পুরুষের। বজ্র একে একে তাহাদের চিনিল। গ্রামের মহত্তর আরও 2 জন বৃদ্ধ, যাহারা পলাইতে পারে নাই। গ্রামের কর্মকার রাজীব, কুম্ভকার শ্রীদাম। একটি মৃতদেহ এমনভাবে পড়িয়া আছে যে তাহার মুখ দেখা যাইতেছে না। বজ্র ছুটিয়া গিয়া তাহাকে উল্টাইয়া দেখিল। মধু! যে মধুর সহিত গুঞ্জার জন্য তাহার লড়াই হইয়াছিল, সেই মধু! মধু গ্রাম রক্ষার জন্য প্রাণ দিয়াছে।
বজ্র মধুর দুই বলিষ্ঠ বাহু ধরিয়া সবলে নাড়া দিতে দিতে বলিল, মধু, মধু, মা কোথায়? গুঞ্জা কোথায়? মধুর নিকট হইতে উত্তর আসিল না। বজ্র কিছুক্ষণ মধুর মৃত মুখের পানে পাগলের মতো চাহিয়া রহিল, তারপর তাহাকে ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। কেহ কি জীবিত নাই? চাতক ঠাকুর, তিনি কোথায়? তিনি তো পলাইবার লোক নয়। বজ্র দেবস্থানের অভিমুখে ছুটিল। দেবস্থানে চাতক ঠাকুরের এক চালা অক্ষত আছে। বজ্র প্রবেশ করিয়া দেখিল ঠাকুরের শুষ্ক শীর্ণ দেহ এক কোণে পড়িয়া রহিয়াছে, তাহার মাথায় ও দেহে রক্ত শুকাইয়া আছে। বজ্র তাহার মুখের উপর ঝুঁকিয়া আর্তস্বরে ডাকিল, ঠাকুর, ঠাকুর। ঠাকুরের দেহে তখনও প্রাণ ছিল। তিনি কোটরগত চক্ষু মেলিয়া চাহিলেন। বজ্রকে দেখিয়া তাহার ওষ্ঠ একটু নড়িল। বজ্র, এসেছিস? ওরা বেঁচে আছে পলাশ বনের মধ্যে। এইটুকু বলিবার জন্যই তিনি বাঁচিয়াছিলেন। তাহার মাথা বাম দিকে হেলিয়া পড়িল, ক্ষীণ বক্ষস্পন্দন থামিয়া গেল। সূর্য তখন পাটে বসিয়াছে, দিগন্তে শোণিতোৎসব চলিতেছে। রাক্ষসী বেলা। বজ্র বনের দিকে ছুটিল। বনের আগে বাথান। বজ্র দেখিল বাথানের আগর খোলা। পূর্বে যেখানে শতাধিক গরু থাকিত, সেখানে মাত্র গুটি কয় রহিয়াছে। অন্য গরুগুলি মাঠে চরিতে গিয়া আর ফিরিয়া আসে নাই। রাখালের অভাবে বনে জঙ্গলে চলিয়া গিয়াছে। পলাশ বনে প্রবেশ করিয়া বজ্র কোন দিকে যাইবে ভাবিয়া পাইল না। রাত্রি আসন্ন, অল্পক্ষণ পরেই অন্ধকার হইয়া যাইবে। কিন্তু চাতক ঠাকুর বলিয়াছেন উহারা বাঁচিয়া আছে। বজ্র চিৎকার করিয়া ডাকিতে ডাকিতে বনের একদিকে ছুটিল, মা, মা, গুঞ্জা, গুঞ্জা। অবশেষে বহুদূর বনের মধ্যে গিয়া বজ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে দাঁড়াইয়া পড়িল। দেহে আর শক্তি নাই, চিৎকার করিয়া ডাকিবার শক্তি নাই। এদিকে বন ছায়াচ্ছন্ন হইয়া গিয়াছে, দূরে ভালো দেখা যায় না। বজ্রের অজ্ঞাতসারে চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। কি করিবে সে এখন? কোথায় তাহাদের খুঁজিয়া পাইবে? তাহারা কি আছে? ও কি! বজ্র উচ্চকিত হইয়া চাহিল। দূর হইতে কে যেন তাহার নাম ধরিয়া ডাকিল, মধুমথন। অস্পষ্ট ছায়া কুহেলির মধ্যে দিয়া কে ওই ছুটিয়া আসিতেছে? মুক্তবেণী প্রেতিনীর ন্যায় ছুটিয়া আসিতেছে। তাহার পা দুটি যেন মৃত্তিকা স্পর্শ করিতেছে না। গুঞ্জা! বজ্র পাগলের মতো ছুটিল, কুঁজবরণ কন্যা, মধুমথন। দুইটা জ্বলন্ত উল্কা যেন পরস্পর সংঘৃষ্ট হইয়া এক হইয়া গেল। সপ্তবিংশ পরিচ্ছেদ। মানবের কাহিনী। গতকল্য উষাকালে চাতক ঠাকুর দক্ষিণের দহে পদ্মফুল তুলিতে গিয়াছিলেন, কিন্তু অত দূর যাইতে হইল না। পথেই তিনি দেখিলেন অসংখ্য অস্ত্রধারী পুরুষ নদী পার হইতেছে। মৌরী নদী এখানে অগভীর, কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত। দেখিয়া চাতক ঠাকুর ছুটিতে ছুটিতে গ্রামে ফিরিলেন। গ্রামে সংবাদ রাষ্ট্র হইল। প্রথমে গ্রামবাসীরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল, ঠাকুর ঠিক দেখিয়াছেন তো? বুড়া মানুষ হয়তো কি দেখিতে কি দেখিয়াছেন। কয়েকজন যুবক আগ বাড়িয়া দেখিতে গেল।
চাতক ঠাকুর রঙ্গনার কুটিরে গিয়া বলিলেন, রাঙা বউ, গ্রামে দস্যু আসছে, তোমরা এই বেলা পালাও, নইলে পরে আর পালাতে পারবে না। যা পারো সঙ্গে নিয়ে যাও, পলাশ বনের মধ্যে লুকিয়ে থাকো। আমি এদিকে রইলাম, যদি ভালোই ভালোই বিপদ কেটে যায় তোমাদের ডেকে আনব। ওদিকে যাহারা দেখিতে গিয়াছিল তাহারা একদণ্ড পরে ঊর্ধ্বশ্বাসে ফিরিয়া আসিল। গ্রামে ভয়ার্থ হুড়াহুড়ি পড়িয়া গেল। মেয়েরা যে যেদিকে পাইল পলাইতে লাগিল। পুরুষেরাও তাহাদের পিছু লইল। ছেলে বুড়া স্ত্রী পুরুষ দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিতে শুরু করিল। 2-4 বেতসকুঞ্জে লুকাইল, অনেকে নদী সাঁতরাইয়া পরপারে চলিয়া গেল। কেবল মুষ্টিমেয় পুরুষ গ্রাম ছাড়িল না। লাঠি ভল্ল মুদগর যাহা পাইল হাতে লইয়া দাঁড়াইল। চিরদিনই পৃথিবীতে এক জাতীয় লোক আছে যাহারা নিজের বিপদ চিন্তা করে না, মৃত্যু নিশ্চয় জানিয়াও রুখিয়া দাঁড়ায়। অকারণে বা তুচ্ছ কারণে মৃত্যু বরণ করিয়া তাহারা চিরঞ্জীব হইয়া আছে। তাহাদের লইয়া কোনো কবি মহাকাব্য লেখেন নাই। তাহারা যুগে যুগে মৃত্যুঞ্জয়, তাই তাহাদের লইয়া মহাকাব্য লেখার প্রয়োজন হয় না। মার মার শব্দ করিয়া দস্যুদল গ্রামে প্রবেশ করিল। ক্ষুধাক্ষিপ্ত সশস্ত্র জনতা, যুক্তিহীন বিবেকহীন, আপন উদগ্র প্রয়োজন ছাড়া তাহারা কিছুই বোঝে না। সম্মুখে কয়েকজন অস্ত্রধারী পুরুষ দেখিয়া হিংস্র তরুক্ষপালের মতো তাহাদের উপর লাফাইয়া পড়িল। প্রত্যেক গ্রামবাসীকে 50 জন দস্যু আক্রমণ করিল। এই যুদ্ধের প্রহসন অধিকক্ষণ স্থায়ী হইল না। গ্রামের সকলেই মরিল। কেবল চাতক ঠাকুর নিরস্ত্র ছিলেন বলিয়া তৎক্ষণাৎ মরিলেন না, মরণাহত হইয়া পড়িয়া রহিলেন। তারপর অতি কষ্টে দেবস্থানে ফিরিয়া গেলেন। দস্যুগণ গ্রামে সঞ্চিত সমস্ত খাদ্যদ্রব্য লুণ্ঠন করিয়া কুটিরগুলিতে অগ্নিসংযোগ করিল। আপন দুষ্কৃতির চিহ্ন আগুন দিয়া মুছিয়া দিয়া চলিয়া গেল। পলাশবনের মধ্যে একটি ক্ষুদ্র স্থান ঘন তরু শ্রেণীর দ্বারা পরিবেষ্টিত। এত ঘন এই তরু বেষ্টন যে রাত্রিকালে আগুন জ্বালিলে বাহির হইতে দেখা যায় না। আজ এই স্থানে আগুন জ্বলিতেছিল, চুল্লির আগুন। 3টি প্রস্তরখণ্ডের মাঝখানে থাকিয়া কচ্ছিৎ শিখা প্রক্ষেপ করিয়া জ্বলিতেছিল। চুল্লির উপর মৃৎপাত্রে অন্ন সিদ্ধ হইতেছে, তাই কোনো দিক দিয়াই আগুন বাহির হইতে পারিতেছিল না। পিঞ্জরাবদ্ধ বন্দীর মতো ছিদ্রপথে অঙ্গুলি বাহির করিয়া আবার টানিয়া লইতেছিল। আবদ্ধ আগুনের শিখায় স্থানটি অস্পষ্টভাবে আলোকিত। বৃক্ষের কাণ্ডগুলি স্তম্ভের মতো ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে। ইহারাই যেন এই বনগৃহের প্রাচীর। বনগৃহে 2টি মানুষ রহিয়াছে। ইহাদের দেখিয়া সাধারণ মানুষ বলিয়া মনে হয় না, যেন ইহারা কোনো অবাস্তব স্বপ্নলোকের অধিবাসী। এই মানুষ দুটি রঙ্গনা ও মানব। দস্যুর আক্রমণে পলাইয়া আসিয়া এই স্থানে আশ্রয় লইয়াছে। রঙ্গনা উনানের উপর নত হইয়া হাঁড়িতে কাঠি দিতেছে। তাহার মুখের উপর মুগ্ধ আলোর খেলা। মুখখানি তেমনি মধুর সুন্দর, কিন্তু যেন ইহলোকের নয়, পরিরাজ্যের স্বপ্নাতুর মুখ, রূপকথার বিস্ময় মুকুলিত মুখ। রঙ্গনার দেহ মন যেন বাস্তব লোক ছাড়িয়া কল্পলোকে চলিয়া গিয়াছে। মানব কিছু দূরে একটা গাছের স্তম্ভে
ঠেস দিয়া বসিয়া আছে। তাহাকে ভালো দেখা যাইতেছে না। দেহের অস্থি পঞ্জরের উপর অস্পষ্ট আলোক ক্রীড়া করিতেছে। দীর্ঘ রুক্ষ চুল মুখের উপর পড়িয়া মুখের অধিকাংশ ঢাকিয়া দিয়াছে। মানব স্থির হইয়া বসিয়া আছে, নড়িতেছে না, যেন উৎকর্ণ হইয়া কিছু শুনিবার যত্ন করিতেছে। রানা। রঙ্গনা মানবের পাশে গিয়া বসিল, একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিল। মানব তাহার একটি হাত নিজের মুঠির মধ্যে লইল, বলিল, গুঞ্জা অনেকক্ষণ জল আনতে গেছে, এখনো ফিরল না কেন? রঙ্গনা বলিল, এখনই ফিরবে, নদী তো কাছে নয়। ভাবনা হচ্ছে। তুমি ভেবো না, গুঞ্জা এলো বলে। খুব অন্ধকার হয়ে গেছে কি? হ্যাঁ, কিন্তু গুঞ্জা পথ চেনে। দুইজন কিছুক্ষণ হাত ধরাধরি করিয়া নিশ্চল বসিয়া রহিল। তারপর মানব কথা কহিল, বজ্র যদি ফিরে আসে, সে কি করে জানবে আমরা বনে লুকিয়ে আছি? রঙ্গনার চক্ষু জলে ভরিয়া উঠিল। চাতক ঠাকুর আছেন? চাতক ঠাকুর কি আছেন? থাকলে আমাদের খবর নিতেন না? সহসা মানব খাড়া হইয়া উঠিয়া বসিল, একাগ্র হইয়া শুনিল, বলিল, কারা আসছে? দুজন। পদধ্বনি রঙ্গনা শুনিতে পায় নাই। সে সত্রাসে নতজানু হইয়া মানবকে দুই বাহু দিয়া বেষ্টন করিয়া লইল। এবার মানব তাহাকে আশ্বাস দিল, ভয় পেও না, হয়তো গুঞ্জা আর চাতক ঠাকুর। কয়েকটা স্পন্দিত মুহূর্ত কাটিয়া গেল। যাহারা আসিতেছে তাহাদের পদশব্দ এখন স্পষ্ট শোনা যাইতেছে। তারপর গুঞ্জা আর বজ্র তরুস্তম্ভের আড়াল হইতে আলোক চক্রের মধ্যে প্রবেশ করিল। গুঞ্জার বাষ্পোচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনা গেল, মা, দেখো কে এসেছে। তীরবিদ্ধা হরিণীর ন্যায় রঙ্গনা উঠিয়া দাঁড়াইল। তারপর অশ্রু বিকৃত স্বরে নাম ধরিয়া ডাকিতে ডাকিতে ছুটিয়া গিয়া পুত্রকে জড়াইয়া ধরিল। রঙ্গনার সুদীর্ঘ প্রতীক্ষা এতদিনে শেষ হইল। মাতা পুত্র কিছুক্ষণের জন্য জগৎ ভুলিয়া গেল। ক্রমে বজ্রের কর্ণে একটি কণ্ঠস্বর বারবার প্রবেশ করিয়া তাহাকে সচেতন করিয়া তুলিল, বজ্র, পুত্র, পুত্র। পুরুষের কণ্ঠস্বর, গভীর আবেগে অবরুদ্ধ। বজ্র চক্ষু ফিরাইয়া দেখিল, তরুতলের অস্পষ্ট ছায়ায় এক দীর্ঘকায় পুরুষ দাঁড়াইয়া আছে। দুই বাহু বাড়াইয়া ভগ্নস্বরে ডাকিতেছে, পুত্র, পুত্র। বজ্র মাতার দেহ এক হাতে জড়াইয়া পুরুষের দিকে অগ্রসর হইল। কাছে গিয়া চিনিতে পারিল, এ সেই অন্ধ ভিক্ষুক যাহাকে সে কর্ণ সুবর্ণ যাত্রার পথে
বনের অন্তিকে দেখিয়াছিল, ভিক্ষুকের অক্ষি কোটর হইতে অশ্রু বিগলিত হইয়া পড়িতেছে। বজ্রের কণ্ঠেও প্রবল বাষ্পোচ্ছ্বাস উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া দিল। সে ব্যাকুল চক্ষে মায়ের পানে চাহিয়া বলিল, হে কে? রঙ্গনা কম্পিত অধরে অস্ফুট স্বরে বলিল, তোমার পিতা মহারাজ মানবদেব। বজ্রের সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। সে নত জানু হইয়া পিতার জানু আলিঙ্গন করিয়া কাঁদিয়া উঠিল। সে রাত্রে চারিজনের কেহই ঘুমাইল না। চুল্লির আগুনের প্রভায় পরস্পর হাত ধরিয়া জাগিয়া রহিল। যে হারা নিধি তাহারা ফিরিয়া পাইয়াছে, তাহা আবার হারাইয়া না যায়। অতীত আতঙ্কের স্মৃতি, বর্তমানের পরিপূর্ণতা এবং ভবিষ্যতের সম্ভাবনা মিলিয়া চারিটি হৃদয়কে এক করিয়া দিল। বজ্র তাহার কর্ণ সুবর্ণ প্রবাসের কাহিনী বলিল। ধীরে ধীরে সন্তর্পণে বলিল, যেন কেহ আঘাত না পায়। শুনিয়া মানব নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার পুত্র গৌড়ের সিংহাসনে বসেছে, হোক একদিনের জন্য, আমার আর দুঃখ নেই। কিন্তু আর্য শীলভদ্র যথার্থ বলেছেন, আজ থেকে ও কথা ভুলে যেতে হবে। আমরা গৌড় দেশের সামান্য গ্রামবাসী, এই আমাদের পরিচয়। আমাদের রক্ত জনসাধারণের রক্তের সঙ্গে মিশে এক হয়ে যাবে। এই আমাদের গৌরব। রাজৈশ্বর্য চিরন্তন নয়, মনুষ্যত্ব চিরন্তন। আমাদের নাম লোকে ভুলে যাক, ক্ষতি নেই। আমাদের মনুষ্যত্ব যেন যুগ যুগান্তর ধরে গৌরবঙ্গের অন্তরে বেঁচে থাকে। তারপর মানব আপন কাহিনী বলিল, দীর্ঘ ২০ বৎসরের কাহিনী। একটা মানুষ কি দুঃসহ দুঃখ ভোগ করিয়া বাঁচিয়া থাকিতে পারে, তাহারই ইতিহাস। রঙ্গনাকে ফিরিয়া আসিবার আশ্বাস দিয়া মানব কর্ণ সুবর্ণে উপনীত হইল। রাজধানী রক্ষার জন্য নূতন সৈন্যদল গঠন করিবার পূর্বেই ভাস্কর বর্মা বিজয়ী সেনাদল লইয়া কর্ণ সুবর্ণ আক্রমণ করিলেন। নগর রক্ষা হইল না। মানব রাজপুরী সুরক্ষিত করিয়া শেষবার যুদ্ধ করিল। ভাস্কর বর্মা ২ দিন রাজপুরী অবরোধ করিয়া তৃতীয় দিনে নদীর ঘাটের পথে পুরীতে প্রবেশ করিলেন। পুরী অধিকৃত হইল। মানব রক্তাক্ত কলেবরে যুদ্ধ করিতে করিতে বন্দী হইল। মানব যদি যুদ্ধে মরিত, তাহা হইলে ভাস্কর বর্মা নিশ্চিন্ত হইতে পারিতেন। কিন্তু সে জীবন্ত বন্দী হইয়া ভাস্কর বর্মাকে বিব্রত করিয়া তুলিল। পরাজিত শত্রু রাজাকে হত্যা করা রাজধর্ম নয়। তাহাতে সকল রাজার জীবনই সংশয়ময় হইয়া পড়ে, অথচ শত্রুর শেষ রাখিতে নাই। ভাস্কর বর্মা এক কূট কৌশল অবলম্বন করিলেন। গভীর রাত্রে মানবের চক্ষু অন্ধ করিয়া তাহাকে প্রাকার হইতে ভাগীরথীর জলে নিক্ষেপ করা হইল। প্রকাশ্যে রটনা করা হইল, যুদ্ধকালে গুরুতর আঘাত প্রাপ্তির ফলে মানবের মৃত্যু হইয়াছে। প্রকৃত তত্ত্ব ৪-৫ জন ব্যতীত কেহ জানিল না।
অন্ধ অবস্থায় ক্ষতবিক্ষত দেহে নদীতে নিক্ষিপ্ত হইয়াও মানব মরিল না। একদল বেদিয়া ভেলায় নদী পার হইতেছিল, তাহারা সন্তর্মান মানবকে তুলিয়া লইল। ভাগীরথীর পূর্ব তীরে বন বাদারের মধ্যে বেদিয়ারা কিছুদিনের জন্য ডেরা ডান্ডা ফেলিল। তাহাদের যত্ন ও শুশ্রূষায় মানবের দেহক্ষত জোড়া লাগিল। সে সারিয়া উঠিয়া বিপদের বন্ধু বেদিয়াদের নিকট আত্মপরিচয় প্রকাশ করিল। পরিচয় শুনিয়া বেদিয়ারা ভয় পাইয়া গেল। তাহারা অতি দীন প্রকৃতি, সকল সমাজের অপাংতেয়, রাষ্ট্রনীতি ঘটিত কোনো ব্যাপারে তাহারা থাকে না। তাহারা নিজেদের মধ্যে পরামর্শ করিয়া মানবকে স্নানের ছলে গঙ্গা তীরে লইয়া গেল এবং উচ্চ পাড় হইতে ঠেলিয়া জলে ফেলিয়া দিল। অন্ধ মানব ভাগীরথীর স্রোতে ভাসিয়া চলিল। সমস্ত দিন ভাসিয়া চলিবার পর সন্ধ্যার সময় অর্ধমৃত অবস্থায় সে কুল পাইল। বহুদূর দক্ষিণে একটি ক্ষুদ্র গ্রাম, তাহারই ঘাটে সারা রাত্রি পড়িয়া রহিল। পরদিন হইতে মানবের দীর্ঘ পরিব্রজন আরম্ভ হইল। যষ্টি হস্তে অন্ধ ভিক্ষুক দেশে দেশান্তরে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কত নদী পার হইয়া কত রাজ্যে গেল। বঙ্গাল, সমতট, পুণ্ড্রবর্ধন, প্রাগজ্যোতিষ। বৎসরের পর বৎসর কাটিয়া গেল। শীত, গ্রীষ্ম, বর্ষা বারবার ফিরিয়া আসিল, কিন্তু মানবের প্রবর্যা শেষ হইল না। মানব একবার যে ভুল করিয়াছিল তাহা আর দ্বিতীয়বার করিল না। কাহাকেও নিজের পরিচয় দিল না। এখন তাহার জীবনের একমাত্র লক্ষ্য বেতসগ্রামে ফিরিয়া আসা। সে সসংকোচে পথচারীদের জিজ্ঞাসা করিত, ভাই, বেতসগ্রাম কত দূর? কিন্তু বেতসগ্রামের উদ্দেশ কেহ দিতে পারিত না। অন্ধ ভিক্ষুককে অনেকেই দয়া করিত, কেহ অন্ন দিত, কেহ ছিন্ন কন্থা দান করিত, কিন্তু বেতসগ্রামের সন্ধান কেহ দিতে পারিত না। মানব অধিক প্রশ্ন করিতেও সাহস করিত না। কি জানি যদি কিছু সন্দেহ করে। এইভাবে ২০ বছর কাটিয়াছে। ভাগীরথী যে কতবার মানব পারাপার করিয়াছে তাহারই অত্তা নাই। দণ্ডভুক্তি, বর্ধমান ভুক্তি, কঙ্কগ্রাম ভুক্তি সর্বত্র সে বিচরণ করিয়াছে, কিন্তু বেতসগ্রামের সন্ধান পায় নাই। তারপর একদিন নদী তটে বজ্রের সহিত তাহার সাক্ষাৎ হইল। বজ্র তাহাকে নিজ অন্নের ভাগ দিল, বেতসগ্রামের পথ দেখাইয়া দিল। ২০ বছর পরে রঙ্গনার নিকট মানবের শপথ উদযাপন হইল। রঙ্গনা এ কাহিনী পূর্বে শুনিয়াছিল। দ্বিতীয়বার শুনিয়া তাহার চোখে আবার অশ্রুর নীরব ধারা নামিল। কাহারও চক্ষু শুষ্ক রহিল না। চারিজন একসঙ্গে কাঁদিল। পরিশিষ্ট। পরদিন বজ্র চাতক ঠাকুরের দেহ মৌরীর তীরে দাহ করিল। শুদ্ধ শান্ত নিরীহ ঠাকুরের দেহ ভস্ম হইয়া গৌরবঙ্গের আকাশে বাতাসে ছড়াইয়া পড়িল। বাকি দেহগুলি মৌরীর জলে বিসর্জন দিতে হইল। সকলকে দাহ করিবার মতো ইন্ধন নাই। তারপর তাহাদের নূতন জীবনযাত্রা আরম্ভ হইল। নূতন জীবনযাত্রার মধ্যে
নূতনত্ব কিছু নাই। পুরাতন রথের যে চক্র ভাঙিয়া পড়িয়াছিল, তাহাই সংস্কৃত হইয়া আবার চলিতে আরম্ভ করিল। সেই পথ, সেই রথ, পুরাতনের সহিত যোগসূত্র ছিন্ন হইল না। দস্যুর ভয়ে যাহারা পলাইয়াছিল, তাহারা কেহ কেহ ফিরিয়া আসিল, কিন্তু ভস্মাবশেষ গ্রামের অবস্থা দেখিয়া অধিকাংশই আবার চলিয়া গেল। 2-4 জন রহিল। বজ্র পুরাতন গৃহের ভিত্তি পরিষ্কার করিয়া আবার কুটির বাঁধিল। পূর্বে 2 জনের উপযোগী কুটির ছিল, এখন 4 জনের উপযোগী কুটির হইল। রঙ্গনা নদী হইতে জল আনিয়া মাটিতে ঢালিয়া কাদা করিল। অন্ধ মানব পা দিয়া কাদা দলিয়া পিণ্ড করিল। গুঞ্জা বেতসবন হইতে বেতের চঞ্চারি কাটিয়া আনিয়া দিল। সকলে মিলিয়া কুটির নির্মাণ করিল। বর্ষা নামিল। ধান্য ও ইক্ষুর ক্ষেত্র আর্দ্র হইয়া নূতন শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হইল। কিন্তু কে বপন করিবে? বীজ কোথায়? গুঞ্জা অতি যত্নে কয়েক মুঠি ধান্য সঞ্চয় করিয়া রাখিয়াছিল। বজ্র তাহাই ক্ষেত্রে ছড়াইয়া দিল। যে কয়টি গাভী বাথানে অবশিষ্ট আছে, তাহাদের দুগ্ধই এখন এই কয়টি প্রাণীর প্রধান আহার্য পানীয়। বর্ষা কাটিয়া শরৎ আসিল। ধানের শীষ লক লক করিয়া বাড়িতে লাগিল। ইক্ষু ক্ষেত্রে পুরাতন মূল হইতে আপনি অঙ্কুর বাহির হইল। বজ্র বনে গিয়া হরিণ ময়ূর শিকার করিয়া আনে। সুযোগ পাইলে গুঞ্জা তাহার সঙ্গে যায়। রঙ্গনা আর মানব কুটির দেহলিতে হাত ধরাধরি করিয়া বসিয়া থাকে। মানব রঙ্গনার মুখ অঙ্গুলি বুলাইয়া অনুভব করে, তৃপ্তির নিঃশ্বাস ফেলে। কর্মহীন মধ্যাহ্নে বজ্র বেতসকুঞ্জে গিয়া একাকী শুইয়া থাকে। অতীতের কথা ভাবে। কি বিচিত্র এই জীবন! কখনো নিষ্কম্প নিস্তরঙ্গ, কখনো উত্তাল তরঙ্গ সংকুল। কুহু এখন কি করিতেছে? রানী শিখরিণীর কি পরিণাম হইল? আর্য শিলভদ্র ও বন্ধু মণিপদ্ম কি এতদিনে নালন্দায় পৌঁছিয়াছেন? তাহার দিবা স্বপ্ন শেষ হইতে পাইত না। গুঞ্জা আসিয়া তাহার বুকের ওপর ঝাঁপাইয়া পড়িত। গদগদ কণ্ঠে বলিত, আমাদের চেয়ে সুখী আর কি কেউ আছে? পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, পথ এখনো শেষ হয় নাই। হে চিরসারথি, যে পথে তোমার রথ লইয়া চলিয়াছ, কোথাও কি তার শেষ আছে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org